প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা বাড়িতে সবাই সুস্থ এবং ভালো আছো। আজকের যে ক্লাস নাইনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার আমাদের আবহবিকার, সেইটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, এই চ্যাপ্টারটা শুরুতেই আমি একটু কয়েকটা কথা বলে রাখি যে দেখো, নাইনে অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে আবহবিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা পরবর্তীকালে অর্থাৎ 9-এর পর 10, 11, 12 সমস্ত জায়গাতে এর কনসেপ্টগুলো তোমাদের কাজে লাগবে, কেমন? সেই কারণে এই আবহবিকা চ্যাপ্টারটা খুব সুন্দর করে আমরা যদি বুঝে নিতে পারি, মানে মুখস্থ করার কোনো ব্যাপারই নয়, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বুঝে নেওয়াটাই অত্যন্ত বুদ্ধিমানের কাজ। সেই কারণে এই চ্যাপ্টারগুলোকে আমাদের সুন্দর করে বুঝে নিতে হবে। আর সেই কারণে আমি আজকের এই ওয়েদারিং বা আবহবিকার এই চ্যাপ্টারটা সম্বন্ধে তোমাদেরকে একটু শর্টকাট, একটু ছোটোখাটো করে বা সংক্ষিপ্ত আকারে পুরো বিষয়টা যাতে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায়, এটা আমি চেষ্টা করবো, কেমন? তো এই চ্যাপ্টারে প্রথম আবহবিকার। তো আবহবিকার কাকে বলে এটা আমাদের প্রথমে জানতে হবে। আবহবিকার, যার ইংরেজিতে যাকে বলে ওয়েদারিং কথাটা এসছে ওয়েদার থেকে, তাই না? ওয়েদার মানে আবহাওয়া। তো আবহাওয়ার প্রধান যে উপাদান, দেখো আমি এখানে উপাদানগুলো লিখে রেখেছি। আবহাওয়ার প্রধান যে উপাদান দেখো, বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, এই যে বিষয়গুলো, এই উপাদানগুলো যখন ভূপৃষ্ঠের উপর পড়ে থাকা বিভিন্ন শিলাখণ্ডগুলোকে টুকরো টুকরো করে ফেলে বা বিয়োজিত করে ফেলে, তাই না? সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো আবহবিকার বা ওয়েদারিং। তাহলে কি কি উপাদান আছে এখানে? বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, সূর্যের কিরণ ইত্যাদি সবগুলো সামগ্রিকভাবে যখন কোনো শিলার উপরে ক্রিয়া করে এবং তাকে টুকরো টুকরো কণায় পরিণত করে দেয়, এবং সেই টুকরো কণাগুলো মূল শিলার উপরে পড়ে থাকতে পারে, তার পাশে পড়ে থাকতে পারে, কেমন? এই সামগ্রিক প্রক্রিয়াটাকে বলবো আমরা আবহবিকার। আবহবিকারের আরেকটা নাম হচ্ছে, একে আরেকটি নামে বলা হয় বিচূর্ণী ভবন। এখন বিচূর্ণী ভবন কেন বলা হয়? তার কারণ হচ্ছে এই সমস্ত উপাদান অর্থাৎ বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, চাপ, বৃষ্টিপাত, সূর্যকিরণ, এই সমস্ত উপাদানগুলো দ্বারা শিলা এখানে কি হয়? চূর্ণকৃত হয়। চূর্ণ অর্থাৎ ছোট ছোট টুকরোতে পরিণত হয়। যেহেতু টুকরো টুকরো কণায় পরিণত হয় বা বিচূর্ণ হয়, তাই এই প্রক্রিয়াটাকে বিচূর্ণী ভবন বলা হয়। এটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো, এখানে একটা কথা আমি লিখে রেখেছি, রেগোলিথ। রেগোলিথটা কি? এটা এর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের জেনে নিতে হবে। রেগোলিথ হচ্ছে যে আবহবিকারের ফলে যে ছোট ছোট কণা বা টুকরো টুকরো কণা পরিণত হয়, যে শিলাখণ্ডগুলো টুকরো টুকরো কণায় পরিণত হচ্ছে, সেগুলো মূল শিলার উপরে পড়ে থাকতে পারে, আমি ছবিতে দেখিয়েছি, এবং পাশে পড়ে থাকতে পারে। এই টুকরো টুকরো কণাগুলোকেই আমরা বলি রেগোলিথ। অর্থাৎ আবহবিকার দ্বারা সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র যে কণা, শিলার কণা, সেগুলোকে বলা হবে রেগোলিথ। রেগোলিথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে রেগোলিথ থেকেই কিন্তু পরবর্তীকালে মৃত্তিকা সৃষ্টি হয়। আমরা যে মাটি বা মৃত্তিকা আমরা দেখি যেখানে উদ্ভিদ জন্মলাভ করে, সে মৃত্তিকা সৃষ্টির মূল উপাদান কিন্তু রেগোলিথ, তাই না? সেই রেগোলিথটা অবশ্য আসে মূল শিলা থেকে, যেটা জনক শিলা বলা হয়। সেগুলো পরে আলোচনা করা যাবে। রেগোলিথ হচ্ছে এইটাকে রেগোলিথ বলে। এবার আমাদের জানতে হবে ক্ষয়ী ভবন কি, যেটাকে ইংলিশে বলা হয় ইরোশন। ইংলিশ টার্মগুলো আমাদের শিখে নিতে হবে এই সঙ্গে, পড়ার সঙ্গে সঙ্গে। ক্ষয়ী ভবন বা ইরোশন কাকে বলছে? দেখো, আবহবিকারের ফলে যে রেগোলিথ সৃষ্টি হচ্ছে, যেটা মূল শিলার উপরে পড়ে থাকছে বা পাশে পড়ে থাকছে, এই পড়ে থাকা রেগোলিথগুলো যখন নদী প্রবাহ, বায়ু প্রবাহ বা হিমপ্রবাহ, যখন এই তিনটে শক্তির ক্রিয়ার দ্বারা যখন এক স্থান থেকে আর এক স্থানে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? রেগোলিথ কিন্তু নির্দিষ্ট জায়গাতে পড়ে থাকে, মূল শিলার উপরে বা তার পাশে, সেটা কিন্তু অপসারিত হয় না। কিন্তু যখন নদী প্রবাহ, বায়ু প্রবাহ বা হিমবাহ দ্বারা সেই টুকরোকৃত কণা বা রেগোলিথ যখন এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, নদীর দ্বারা হতে পারে, বায়ু প্রবাহের দ্বারা হতে পারে, বা হিমবাহের দ্বারা, তখন সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা ক্ষয়ী ভবন বা ইরোশন। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আবহবিকারের সঙ্গে ক্ষয়ী ভবনের মূল পার্থক্য দেখছো, যে আবহবিকারের যে প্রক্রিয়া, তাতে মূল শিলাগুলো, এই শিলা টুকরোগুলো মূল শিলার উপরে বা তার পাশে পড়ে থাকে, তার অপসারণ হয় না। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি অপসারিত হচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরিত হচ্ছে।
মূল পার্থক্য। আর অবশ্যই এই আবহবিকারটা অত্যন্ত ধীর প্রক্রিয়া, ঠিক আছে, কিন্তু ক্ষয়ীভবন খুব দ্রুততার সঙ্গে ক্রিয়া করে, এক স্থান থেকে অন্য স্থানে ওই রেগোলিথগুলো যখন স্থানান্তরিত হচ্ছে অত্যন্ত দ্রুততার সঙ্গে এটা ক্রিয়া করে। তাহলে আবহবিকার ক্ষয়ীভবনের পার্থক্যগুলো আমাদের একটু এর সঙ্গে জেনে নিতে হবে, তাই না? এটা দ্রুত প্রক্রিয়া, আবহবিকার অত্যন্ত ধীর প্রক্রিয়া, ক্ষয়ীভবন অত্যন্ত দ্রুত ক্রিয়া করে। আবহবিকারে মূল শিলার উপরে বা তার পাশে রেগুলেটটা পড়ে থাকে, কিন্তু এটা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। আবহবিকারে শিলার বিকৃতি অত্যন্ত ধীরগতিতে হয়, কিন্তু এটা খুব দ্রুততার সঙ্গে বিকৃত হয়। এইগুলো আমাদের একটু জানতে হবে। আচ্ছা, এরপরে দেখো লিখেছি মাস ফাস্টিং বা পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় এর সঙ্গে আমাদের জেনে নিতে হবে পুঞ্জিত ক্ষয়টা কি। এখানে দেখো ছবি এঁকেছি, এই ছবিতে আমি দেখছি একটা পাহাড়ের ছবি এঁকেছি। পাহাড়ের উপরি অংশে কি হয়, সূর্যের তাপে বায়ু প্রবাহের দ্বারা এটা ক্ষয়প্রাপ্ত হয়। মূল শিলা অর্থাৎ মূল পর্বত বা পাহাড়ের উপরে টুকরো টুকরো কণাগুলো হয়ে থাকে। এবার সেইগুলো যখন অভিকর্ষজ টানে বা আবহবিকার দ্বারা সৃষ্ট টুকরো টুকরো কণাগুলো যখন অভিকর্ষজ টানে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফলে ওপর থেকে নিচে গড়িয়ে পড়ে, অর্থাৎ পাহাড়ের ওপর থেকে নিচে চলে আসে। এই অভিকর্ষজ টানের ফলে ওপর থেকে নিচে যখন গড়িয়ে পড়ে, সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা মাস ফাস্টিং বা হচ্ছে পুঞ্জিত হয়। তাহলে পুঞ্জিত ক্ষয় বুঝতে পারছো, এখানে কিন্তু মূল শক্তি কিন্তু এখানে অভিকর্ষজ টান, পৃথিবীর যে অভিকর্ষজ টান বা গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে মূল শক্তি হিসাবে কার্যকরী হয়। এখানে পাহাড়ের উপরে থাকা যে সমস্ত নুড়ি পাথর যেগুলো উপর থেকে নিচে গড়িয়ে পড়ে মূলত মহাকর্ষজ টানের ফলে। এছাড়া আরও অনেক ক্রিয়া, এখানে জলের ক্রিয়াও আছে, সেগুলো তোমরা পরে জানবে। এটাকে আমরা বলবো পুঞ্জিত ক্ষয় বা মাস ফাস্টিং। এবার চলে আসো নগ্নীভবন বা এটাকে বলা হয় ডিনুডেশন প্রক্রিয়া। আচ্ছা, এখানে আবহবিকার আমরা পড়লাম, প্রথমে ক্ষয়ীভবন পড়লাম, আচ্ছা পুঞ্জিত ক্ষয় পড়লাম। এবার দেখো একটা শিলার উপরে যখন এই তিনটে ক্রিয়া করবে, অর্থাৎ আবহবিকারে সেটা খানিকটা ক্ষয়প্রাপ্ত হলো, পুঞ্জিত ক্ষয় দ্বারা সেই উপরে যদি থাকে মূল পর্বত বা পাহাড়ের উপরে সেই টুকরোকৃত কণাগুলো উপর থেকে নিচে গড়িয়ে পড়লো অভিকর্ষ টানের ফলে। ক্ষয়ীভবনে কী হয়, নদী প্রবাহ বায়ু প্রবাহ সেই সমস্ত টুকরো কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেল। এরকম হলে কি হয়, এখানে হলে কি হয়, তাহলে যদি আমার ছবি আঁকা যায় তাহলে এখানে কি হচ্ছে, যেরকম একটা এখানে যদি এই টুকরো টুকরো কণাগুলো এখান থেকে অপসারিত হয়, তাহলে কি হবে, এখানে ভিতরের যে মূল শিলাটা সেটা বাইরে উন্মোচিত হয়, বাইরে বেরিয়ে আসে, নগ্ন হয়। তাহলে সেই প্রক্রিয়াটাকে বলবো নগ্নীভবন প্রক্রিয়া। তাই নগ্নীভবন তাহলে কি হচ্ছে, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবনের মিলিত একটা প্রক্রিয়া। এই তিনটে প্রক্রিয়া এক জায়গায় কার্যকরী হলে কোনো শিলার ভিতরের অংশটা উন্মোচিত হচ্ছে, সেই বিশেষ প্রক্রিয়াটাকে বলা হয় নগ্নীভবন প্রক্রিয়া। এবার চলে আসো আবহবিকার। আবহবিকার শ্রেণীবিভাগ, এটা মূল আমাদের ছিল আজকে চ্যাপ্টার। তো আবহবিকার শ্রেণীবিভাগ, আবহবিকারকে মূলত 3 ভাগে ভাগ করা হয়: যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার আর জৈবিক আবহবিকার। এখন যান্ত্রিক আবহবিকার, এটা ইংলিশে বলে মেকানিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং রাসায়নিক আবহবিকার বলা হয়। আর জৈবিক আবহবিকার হচ্ছে বায়োটিক বা বায়োলজিক্যাল ওয়েদারিং। কোনটা কিবার আমরা জানব। প্রথম চলে আসো যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকারটা উষ্ণতার পরিবর্তনজনিত প্রক্রিয়ার মাধ্যমে হয়, আবার তুষারের ক্রিয়ার ফলে হয়। আরও একটা দুটো আছে, তোমাদের ক্লাস 9 তো এখানে সব কিছু আলোচনা করার প্রয়োজন নেই। আপাতত তোমাদের সিলেবাস অনুযায়ী এই দুটো পড়লেই মোটামুটি তোমাদের কাজ মিটে যাবে। এবার দেখো রাসায়নিক আবহবিকার, যান্ত্রিক আবহবিকার উষ্ণতার পরিবর্তনজনিত প্রক্রিয়া দ্বারা কি কি হচ্ছে, একটা যে স্বল্পমোচন হয় বা গোলাকার আবহবিকার, পিণ্ড বিসরণ বা প্রস্থচ্ছায় বিচ্ছিন্নকরণ, হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। এবার আমাদের জানবো যে এই প্রক্রিয়াগুলো কিভাবে কার্যকরী হয় বা কাকে কি বলে সেটা আমরা জানবো। প্রথমে উষ্ণতা পরিবর্তনজনিত কারণে প্রথম যেটা হয় স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন। কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভালো করে বুঝে নিতে হবে এটা। আচ্ছা, এখানে দেখো এক্সফোলিয়েশন, এখানে কি হয়, মরু অঞ্চলে এরকম বড় বড় শিলাখণ্ড পড়ে থাকে। এবার এই শিলাখণ্ডগুলো কখনো সমসত্ব শিলা হতে পারে, অসমসত্ব শিলা হতে পারে। সমসত্ব মানে হচ্ছে যে শিলাটা মূলত একটা খনিজ পদার্থ দ্বারা গঠিত,
ঠিক আছে, অর্থাৎ পুরোটাই গ্রানাইট হতে পারে, পুরোটা ব্যাসল্ট হতে পারে, এরকম আর কি। আর বিষম সত্ত্ব মানে তার মধ্যে অনেক শিলা খনিজ দিয়ে সেটা গঠিত হয়। তাহলে এখানে প্রথম হচ্ছে স্বল্পমোচনের ক্ষেত্রে আমি লিখছি সমসত্ব শিলা একটা থাকে। এবার এর উপরে সূর্যের আলো পড়ে, মরু অঞ্চলে যেহেতু, তাহলে সূর্যের আলো পড়লে উপরের অংশটা প্রচণ্ড উত্তপ্ত। এবার আমরা জানি শিলা হচ্ছে তাপের কুপরিবাহী, অর্থাৎ উপরে যখন সূর্যের আলোটা পড়ছে প্রচণ্ড গরম হচ্ছে, উপরের অংশটা প্রচণ্ড গরম হচ্ছে। প্রচণ্ড গরম হলে কি হয়, শিলা আয়তনে বৃদ্ধি পায়। তা দিনের বেলা প্রচণ্ড গরমে উপরের অংশটা আয়তনে বৃদ্ধি পাচ্ছে। আবার রাতের বেলা মরু অঞ্চলে একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে দিনের বেলা যেমন গরম পড়ে, রাতে কিন্তু সেরকম ঠান্ডা পড়ে। তো প্রচণ্ড গরমে দিনের বেলা প্রসারিত হচ্ছে, আবার রাতের বেলা ঠান্ডার জন্য এটা সংকুচিত হচ্ছে। এরকম সংকোচন এবং প্রসারণ এর ফলে কি হয়, এই শিলার মধ্যে পীড়ন বা টানের সৃষ্টি হয়। এই পীড়ন বা টানের ফলে কি হয়, যেহেতু এক জাতীয় শিলা খনিজ দ্বারা গঠিত, অর্থাৎ সমসত্ব শিলা বলছে, সেই কারণে কি হয়, এইটা পুরো শিলা জুড়ে এক ধরনের টান বা পীড়ন সৃষ্টি হবে। সেই কারণে এই শিলাটা পেঁয়াজের খসার মতো খুলে খুলে পড়বে, তাই না? পেঁয়াজের খসার মতো খুলে খুলে পড়বে। এইরকম আবহবিকারকে আমরা বলবো স্বল্পমোচন। এটা মূলত গ্রানাইট জাতীয় শিলাতে হয়ে থাকে। এবার যেহেতু শিলাটা পুরো পেঁয়াজের খসার মতো খুলে খুলে পড়তে থাকে, ফলে শিলাটা ছোট হয় কিন্তু গোলাকার আকার ধারণ করে। সেই জন্য এই আবহবিকারের আরেকটা নাম হচ্ছে গোলাকার আবহবিকার। মনে রাখতে হবে গোলাকার আবহবিকার কাকে বলে, সেটাও দিতে পারে, অথবা স্বল্পমোচন, দুটোই দিতে পারে। এবার এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেই বৈশিষ্ট্যগুলো পরীক্ষা যদি পড়ে তার বৈশিষ্ট্যগুলো আমরা লিখতে পারি। বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে গ্রানাইট শিলাতে মূলত হয়ে থাকে। মরু বা মরুপ্রায় অঞ্চলে এই ধরনের গ্রানাইট শিলার উপরে এই এক্সফোলিয়েশন বা স্বল্পমোচনটা ক্রিয়াশীল হয়ে থাকে। আচ্ছা, এর ফলে যে টুকরো কণাগুলো তৈরি হয় বা পেঁয়াজের খসার মতো পড়ছে যে শিলাখণ্ডগুলোকে, এগুলোকে আমরা ট্যালাস বা স্কিও বলে থাকি, তাই না? আরেকটা হচ্ছে, যেহেতু শিলাটা ছোট হয় এবং দেখতে অনেকটা গোলাকার আকার ধারণ করে, তাই এই আবহবিকারকে গোলাকার আবহবিকারও বলে থাকে। প্রথমে এর বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো। নেক্সট হচ্ছে পিণ্ডকণা বিসরণ বা হচ্ছে প্রস্তচ্ছায় বিচ্ছিন্নকরণ বলে, ইংলিশে বলা হয় ব্লক ডিসেন্টিগ্রেশনও বলা হয়ে থাকে। এইটা মূলত ব্যাসল্ট শিলার উপর হয়ে থাকে মরু অঞ্চলে। এটা থেকে দিনের বেলা এবং রাতের বেলা উষ্ণতার বা তাপের পার্থক্য হয়। বা যেহেতু ব্যাসল্টে হয়ে থাকে, অর্থাৎ সম জাতীয় শিলাতে হয়ে থাকে, ফলে এতে লম্বালম্বি বা আড়াআড়ি এখানে ফাটলের সৃষ্টি হয়। ফলে কি হয়, বড় বড় বোল্ডারগুলো ভেঙে ওপর থেকে নিচে পড়ে যায়। ঠিক আছে, তাহলে এইরকম শিলা খণ্ডকরণকে বা বিচ্ছিন্নকরণকে আমরা বলতে পারি পিণ্ড বিসরণ বা ব্লক ডিসেন্টিগ্রেশন। ঠিক আছে, এখানে বৈশিষ্ট্য হচ্ছে এটা মূলত ব্যাসল্ট শিলাতে হয়ে থাকে। এখানে লম্বালম্বি বা আড়াআড়ি হচ্ছে তোমার ফাটলগুলো সৃষ্টি হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে এরকম। ঠিক আছে, আর এর ফলে কি হয়, অনেক উঁচু পাহাড়গুলো আস্তে আস্তে ক্ষয় হতে হতে নিচের দিকে চলে আসে এবং ছোট হতে থাকে আকারে। নেক্সট হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ, গ্রানুলার ডিসেন্টিগ্রেশন। এটা হচ্ছে তোমার স্বল্পমোচনের সঙ্গে একটা অদ্ভুত পার্থক্য রয়েছে। স্বল্পমোচনের সমসত্ব শিলার মধ্যে হয়ে থাকে, কিন্তু এটা হচ্ছে বিষমসত্ব শিলা, অর্থাৎ একই শিলার্থের মধ্যে অনেক শিলা খনিজ থাকে। ফলে মরু অঞ্চলে কি হয়, যে দিনের বেলায় প্রচণ্ড তাপ, সেই তাপের ফলে কি হয়, উপরের অংশটা প্রচণ্ড হিট হয়, গরম হয়। সেই প্রচণ্ড গরমের ফলে যেহেতু বিভিন্ন ধরনের শিলা খনিজ থাকে, ফলে প্রত্যেকের প্রসারণ হওয়ার প্রবণতা কিন্তু আলাদা হয়ে থাকে। ঠিক আছে, ফলে শিলার মধ্যে একটা বিষম পীড়ন বা টানের সৃষ্টি হয়। ফলে শিলার মধ্যে বিষম পীড়ন বা টানের সৃষ্টি হওয়ার ফলে ছোট ছোট ফাটল সৃষ্টি হয় এবং মরু অঞ্চলে বিকেলের দিকে বা রাতের দিকে অত্যন্ত ঠান্ডা পড়ে। সেই ঠান্ডাতে সেই শিলাটা আবার সংকুচিত হতে থাকে। সেই সংকোচন প্রক্রিয়াও কিন্তু বিষম প্রকৃতির হয়ে থাকে, যেহেতু বিষম শিলা খনিজ দ্বারা গঠিত। এর ফলে রাতের দিকে কী হয়, এই শিলাটা পুরো একসাথে প্রচণ্ড পীড়নের ফলে শব্দ করে, সে গুলি ছোঁড়ার আওয়াজের মতো করে এটা টুকরো টুকরো কণায় পরিণত হয়। এরকম আবহবিকারকে আমরা বলি ক্ষুদ্রকণা বিসরণ বা গ্রানুলার ডিসেন্টিগ্রেশন। এর বৈশিষ্ট্য হচ্ছে, নাম্বার 1 হচ্ছে এটা হচ্ছে বিষমসত্ব শিলা দ্বারা গঠিত হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর ফলে মরু অঞ্চলে
বালি, অর্থাৎ প্রচুর বালি সৃষ্টি হয়। বালি, এই যে মরুঅঞ্চল প্রচুর যে বালি আমরা দেখতে পাই গেলে, সেই বালি সৃষ্টির মূল কারিগর হচ্ছে এখানে এই ক্ষুদ্রকণা বিসরণ বা গ্রানুলার ডিসইন্টিগ্রেশন। আরেকটা হচ্ছে মরু অঞ্চলে একটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা ভূমিরূপ হচ্ছে ইনসেলবার্টস। মূলত এই গ্রানুলার ডিসইন্টিগ্রেশন বা ক্ষুদ্রকণা বিসরণের ফলে এই ইনসেলবার্টস গঠিত হয়, ঠিক আছে। আর ক্ষুদ্রকণা বিসরণের ফলে যে টুকরো টুকরো কণাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আকারে অত্যন্ত ছোট হয়, যেটা পিণ্ড বিসরণ বা ব্লক ডিসইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা বড়, অনেক বড় হয়, এটা ক্ষুদ্রকণা বিসরণের ক্ষেত্রে অনেকটা ছোট হয়, ঠিক আছে। এইগুলো তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করো। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, তাই না। আর হচ্ছে বুঝে নিতে হবে, আমি যেমন করে বোঝালাম তোমরা চেষ্টা করবে ছবি এঁকে এঁকে পরীক্ষার সময় লিখতে। এই বিষয়গুলো যেমন বুঝে নেওয়াটা প্রয়োজন, তেমনভাবে পরীক্ষার সময় পড়লে ছবি এঁকে তেমন তোমাদের দেখিয়ে দিতে হবে। যাই হোক, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।